हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वेब एजुकेशन। सो फ्रेंड्स, একটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব, সেটা হচ্ছে ইডাব্লিউএস সার্টিফিকেট। অর্থাৎ বর্তমান সময়ে যে জেনারেল কাস্ট রয়েছে তাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ মানে ডকুমেন্টস, যেটা হয়তো ওবিসি বা এসটি এসসি যেভাবে সুযোগ সুবিধা পায় ততটা না পেলেও একটা খুবই গুরুত্বপূর্ণ সেন্ট্রাল বা ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত চাকরি পরীক্ষাতে ইডাব্লিউএস সার্টিফিকেট লাগু করেছে, সেখানে কিন্তু এই সার্টিফিকেট থাকলে তুমি 10% সংরক্ষণ পাবে। এবং এটা কারা অ্যাপ্লাই করতে পারবে, অনলাইন না অফলাইন অ্যাপ্লাই করবে, কি কি ডকুমেন্টস লাগবে, রিনিউ কিভাবে করবে, ডিটেলস আমি ভিডিওতে শেয়ার করবো। এবং আমি কিভাবে ইডাব্লিউএস সার্টিফিকেট বানিয়েছিলাম তা আমার নিজের এক্সপিরিয়েন্সটা তোমাদের সামনে আমি শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, খুবই ভালো লাগবে। এবং ভিডিওটি দেখার সাথে সাথে বন্ধুর সাথে শেয়ার করো এবং ভিডিওটি লাইক করো। আর বলবো, চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল নোটিফিকেশন অন করো এই ধরনের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য আপডেট পাওয়ার জন্য এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের চাকরি প্রিপারেশন নেওয়ার জন্য। তো দেখো, ইডাব্লিউএস সার্টিফিকেট সেটার ফুল ফর্ম হচ্ছে ইকোনমিক্যালি ওয়েকার সেকশন। অর্থাৎ যারা জেনারেল কাস্ট হওয়া সত্ত্বেও যারা হয়তো পিছিয়ে পড়ে রয়েছে তাদের জন্য কিন্তু এই ইডাব্লিউএস সার্টিফিকেট সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে কিন্তু লাগু করেছিল অনেক দিন আগে। এবং সেন্ট্রালের যে কোনো এক্সাম, অর্থাৎ এসএসসি জিডি, কালকে একটা রেজাল্ট পাবলিশ হয়েছে এসএসসি জিডি 2025, সেখানেও কিন্তু ইডাব্লিউএসে ওয়েস্ট বেঙ্গলের যে কাট অফ সেটা কিন্তু জেনারেলদের থেকে অনেক কম গেছে। এবং এই ইডাব্লিউএস সার্টিফিকেট থাকতে গেলে সেন্ট্রালের যে কোনো এক্সাম বা ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত এক্সামে তোমাদের ইডাব্লিউএস সার্টিফিকেট লাগু করেছে সেখানে কিন্তু অনেক হেল্পফুল হবে। এবং যেখানে নাম্বারের, বিশেষ করে বয়সের ছাড় এখানে কিন্তু পাওয়া যায় না, এটা কিন্তু মাথায় রাখবে। কিন্তু নাম্বারের যে মেরিট লিস্ট সেখানে কিন্তু কাট অফ কিছুটা হয়তো কম যায়। সেন্ট্রালের ক্ষেত্রে অনেকবার হয়তো অনেক এক্সামে জেনারেলদের মতো বা ওবিসিদের মতো যায়, কোনো ক্ষেত্রে আবার দেখা যায় অনেক কম গেছে। যেটা এসএসসি জিডি গতকাল যে রেজাল্ট পাবলিশ হয়েছে সেখানে তোমরা যারা দেখেছো অবশ্যই দেখতে পাবে, সেখানে কিন্তু এসএসসি জিডির কাট অফ কিন্তু ইডাব্লিউএস ক্যাটাগরির অনেক কম গেছে। তো এই ইডাব্লিউএস সার্টিফিকেট দেখো, এই যে ইডাব্লিউএস সার্টিফিকেট যেটা আমি বানিয়েছিলাম সেটা আমার পুরো সম্পূর্ণ এক্সপিরিয়েন্সটা তোমাদের সামনে আমি শেয়ার করছি। সেটা হচ্ছে এইভাবে ইডাব্লিউএস সার্টিফিকেটটা থাকে। তো এই ইডাব্লিউএস সার্টিফিকেটটা এইভাবে থাকবে, যেখানে তোমার প্রত্যেক কিন্তু বছর রিনিউয়াল করতে হয়, অর্থাৎ নতুনভাবে কিন্তু অ্যাপ্লাই করতে হয়। এর প্রত্যেক বছর এপ্রিল থেকে শুরু হবে এবং মার্চের শেষ সেশন পর্যন্ত কিন্তু এটা 1 বছরের ভ্যালিডিটি থাকে। ওকে, এখানে তোমার যে ইডাব্লিউএস সার্টিফিকেট সেখানে তোমার একটা ছবি থাকবে এবং এটা কিন্তু এসডিও অর্থাৎ সাব ডিভিশনাল অফিস থেকে কিন্তু এটা কিন্তু দেওয়া হয়, যেখানে তোমার ভ্যালিড ইয়ার, ফাইন্যান্সিয়াল ইয়ার, তোমার নাম, বাবার নাম, ফুল অ্যাড্রেস কিন্তু দেওয়া থাকবে। এখানে এসডিও সাহেবের সই থাকবে এখানে এবং স্ট্যাম্প থাকবে, সাথে একটা তোমার ছবি দেওয়া থাকবে। তো কী কী লাগবে ইডাব্লিউএস সার্টিফিকেটের জন্য, প্রথমত এটা জানা দরকার। এবং তারপর অনলাইন না অফলাইন অ্যাপ্লাই করবে সেটাও কিন্তু আমি ডিটেলস তোমাদের সামনে শেয়ার করব। এর আগে কিন্তু বলে রাখি, এর আগে কিন্তু ইডাব্লিউএস সার্টিফিকেট আমি যে মুহূর্তে অ্যাপ্লাই করেছিলাম সেটা কিন্তু সেই মুহূর্তে আমাদের যে ডিস্ট্রিক্ট, অর্থাৎ পুরুলিয়া ডিস্ট্রিক্ট বা বাঁকুড়া ডিস্ট্রিক্ট, অনেক ডিস্ট্রিক্ট কিন্তু সেই সময় অফলাইন অ্যাপ্লাই ছিল, কোনোভাবে অনলাইন অ্যাপ্লাই ছিল না। বর্তমান সময়ে আমি দেখছি সেটা হচ্ছে অনলাইন অ্যাপ্লাই হয়ে গেছে এবং সম্পূর্ণ যে 23টা জেলা, সেই 23টা জেলার জন্যই কিন্তু উইন্ডো ওপেন হয়ে গেছে। তো অনলাইন কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা আমি তোমাদের সামনে শেয়ার করব, ওটা পরের একটা ভিডিও নিয়ে আসবো অবশ্যই। তো তার আগে অফলাইনে কী বা অনলাইনে একই ধরনের ডকুমেন্টস লাগে সেই ডকুমেন্টসগুলো আমি তোমাদের শেয়ার করছি। ওকে, কী ব্যাপারটা রয়েছে ফুল প্রসেসটা আমি তোমাদের সামনে শেয়ার করছি। তো ইডাব্লিউএস সার্টিফিকেট ইকোনমিক্যালি ওয়েকার সেকশন, এর জন্য যে প্রয়োজনীয় নিয়মাবলী আর ডকুমেন্টস সে সংক্রান্ত একটা ডিটেলস আমি তোমাদের সামনে দিচ্ছি। প্রয়োজনীয় ফর্ম, অর্থাৎ অনলাইনে ডাউনলোড করতে হবে, এটা অনলাইনে ফর্মটা পেয়ে যাবে। ওকে, সেখানে অ্যানেক্সার এ, অ্যানেক্সার বি, অ্যানেক্সার সি, এই 3টা কিন্তু ফর্ম থাকে। অ্যানেক্সার এতে 3টা পৃষ্ঠার থাকে, অ্যানেক্সার বিতে 1টা পৃষ্ঠা এবং অ্যানেক্সার সিতে 3টা পৃষ্ঠা, অর্থাৎ মোট 5টা থেকে 6টা পৃষ্ঠার মধ্যে এই ফর্মগুলো থাকে এবং প্রত্যেকটা ফিল আপ করতে হয়। এবার আসছে আবেদন প্রক্রিয়া, কিভাবে আবেদন করবে। তো অ্যানেক্সার এর জন্য লাগে কি, নিজ হাতে পূরণ করতে হবে, সেই স্বাক্ষর লাগবে, এখানে পূরণ করে স্বাক্ষর করতে হবে। অর্থাৎ নিজে পূরণ করতে পারো, কাউকে দিয়ে করাতে পারো, কিন্তু স্বাক্ষর যে সমস্ত সিগনেচার দরকার সেগুলো কিন্তু নিজেকে করতে হবে। আবেদনকারীর ভোটার আইডি বা আধার কার্ডের ফটোকপি অর্থাৎ জেরক্স এবং মোবাইল নম্বর কিন্তু দিতে হবে, এটা অ্যানেক্সার এতে থাকে। আর কী থাকে অ্যানেক্সার এর মধ্যে এখানে দিতে হবে, সেটা হচ্ছে অ্যানেক্সার এর ফর্মের 2য় পাতায় থাকে পরিবারের প্রধান সদস্যদের ভোটার কার্ড বা আধার কার্ডের জেরক্স বা ফটোকপি এবং মোবাইল নাম্বার, অর্থাৎ তোমার বাবা কিংবা তোমার মায়ের
ডিটেলস তোমাকে ভরতে হবে। এবং কারো ক্ষেত্রে হয়তো কারো মা গত হয়ে গেছে বা বাবা গত হয়ে গেছে বা হয়তো দুজনেই গত হয়ে গেছে, তাহলে নিজের ডিটেলস দিয়েও কিন্তু করা যায় এখানে। তখন কিন্তু বাবা বা মায়ের দুজনেরই ডেথ সার্টিফিকেট সাধারণত দিতে হয়। এটা হলো নেক্সট অ্যানেক্সার বি। অ্যানেক্সার বিতে ফর্ম পূরণ সময় সম্পূর্ণভাবে পূরণ করতে হবে, এবং অ্যানেক্সার সি ফর্মও কিন্তু ঠিক একইভাবে সম্পূর্ণ যে বিষয়গুলো সেগুলো কিন্তু ফর্ম করতে হবে। ওকে, এখানে কিন্তু আরেকটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে একটি ফার্স্ট শ্রেণীর ম্যাজিস্ট্রেট অর্থাৎ ফার্স্ট যে জুডিশিয়াল বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের মাধ্যমে অ্যাফিডেভিট আকারে স্বাক্ষর করাতে হবে, যেটা হচ্ছে তোমার মানে কি বলো ম্যাজিস্ট্রেট সার্টিফিকেট যেটা বলা হয় আর কি, ফার্স্ট অ্যাফিডেভিট যেটা ম্যাজিস্ট্রেট সার্টিফিকেট। এই অ্যাফিডেভিটে অবশ্যই আইপিসি সেকশন 193 থাকতে হবে, মিথ্যা তথ্য প্রদান শাস্তিযোগ্য অপরাধ বলে উল্লেখ করতেও থাকতে হবে, এবং অ্যাফিডেভিট জমা দিতে হবে বিডিও অফিসে। আমি ডিটেলসটা পরে বলছি, এখানে কী কী লাগছে সেটা আমি বলে দিচ্ছি। এবার আবেদনপত্রে 3 কপি পাসপোর্ট সাইজ ছবি লাগে, যেটা 2 জায়গাতে ছবি দিতে হয়, এবং যেটা তোমার সার্টিফিকেট সেখানে লাগবে। এবার আসছে প্রয়োজনীয় ডকুমেন্টস। তো প্রয়োজনীয় ডকুমেন্টসের জন্য কী লাগে? জন্ম সনদপত্র অর্থাৎ মাধ্যমিক অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড। আবেদনকারী এবং পরিবারের অন্য সদস্যদের থাকতে হবে, অর্থাৎ বাবা কিংবা মায়ের পরিবারের যার সাথে তুমি হয়তো তোমার গার্জেন যে থাকবে তার পরিবারের সকল সদস্যদের নাম এবং আধার নম্বরের তালিকা। আয় শংসাপত্র অর্থাৎ বিডিও বা এসডি অফিস থেকে, সেটা অনলাইনে পাবে বিডিও অফিস থেকে। নেক্সট বাসিন্দা, যেটা ডোমিসাইল সার্টিফিকেট অর্থাৎ এসডিও বা অফিস বা অনলাইন থেকে যেটা হয়। এবং যদি পরিবারের কেউ সরকারি কর্মচারী হন তবে গত 3 বছরে আইটিআর রিটার্ন কপি দিতে হবে। ওকে, এবং পে সার্টিফিকেট অর্থাৎ কেউ যদি চাকরিরত রয়েছে তাদের পে সার্টিফিকেট অবশ্যই সেখানে দিতে হবে সরকারি কর্মীদের জন্য, যেটা ফর্ম নাম্বার 16 বলে একটা উল্লেখ থাকে। এবং জমি সংক্রান্ত যে ডকুমেন্টস সেগুলো আমি ডিটেলস এরপর কিন্তু বলছি এক এক করে। তো এখানে কী লাগবে? জমি সংক্রান্ত যে বিষয় সেটা আপডেটেড জমির অ্যাফিডেভিট দাগ ও খতিয়ান নম্বর সহ যেটা থাকবে, এটারও আমি ডকুমেন্টসটা দেখাবো। যেখানে বিএল আরও যেখানে এনকোয়ারি কপি থাকবে, এনেক্সচার B2 ফর্ম পূরণ করে জমা দিতে হবে বিএলআরও কাছে। জমির প্ল্যান কপি বা মিউটেশন সার্টিফিকেট, জয়েন্ট অ্যাফিডেভিট যদি প্রয়োজন হয় তাহলে লাগবে, এবং তাছাড়া আরও অন্যান্য গুরুত্বপূর্ণ ডকুমেন্টস লাগবে। এখানে উপজাতি বা সাবকাস্ট থাকলে তার প্রমাণের ফটোকপি জমা দিতে অবশ্যই হবে। সকল ডকুমেন্টের মূল কপি যাচাইয়ের সময় সঙ্গে আনতে হবে, এবং জমি সংক্রান্ত জটিলতা থাকলে বিডিও অফিস বা সংশ্লিষ্ট BCW অফিসে সেটাও যোগাযোগ করতে হবে। ওকে, তো এটা হচ্ছে আমি যেটা ডিটেলসটা লিখিয়ে এনেছিলাম সেটা, এবং আমি আমার অভিজ্ঞতা শেয়ার করছি। সেটা হচ্ছে এই যে আমি যে সময় অ্যাপ্লাই করি সেখানে এই ডকুমেন্টসগুলো ছিল। সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, অ্যানেক্সার A, সেলফ ডিক্লারেশন যেটা অ্যানেক্সার B থাকছে, এপিক কার্ড থাকছে তোমার, প্যান কার্ড অফ সেলফ, বার্থ সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড অফ MP অর্থাৎ মাধ্যমিক সার্টিফিকেট, পে স্লিপ অফ সেলফ অর প্যারেন্টস যেটা যদি কেউ চাকরি করে, ইনকাম সার্টিফিকেট ফ্রম প্রেসক্রাইব অথরিটিস যেটা থাকবে, তারপরে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ROR বা পর্চা বা রেজিস্টার্ড ডিড থাকবে, BLNRO সার্টিফিকেট থাকবে, সার্টিফিকেট ইন সাপোর্ট অফ সাবকাস্ট ফ্রম GP প্রধানের থেকে অর্থাৎ গ্রাম পঞ্চায়েত থেকে, এবং রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটো 3 কপিস। এটা হচ্ছে তোমার জমির যেটা ডিজিটাল কপি, সেটার কিন্তু ছবিটা আমার নিজের থেকে যেটা দিয়েছি সেটা আমি তোমাদের সামনে উল্লেখ করলাম। এবার আমি কিছু বিষয় বলি। আমি যে সময় অফলাইনে অ্যাপ্লাই করি প্রথমত আমাকে লেগেছিল যে বিষয়গুলো, সেটা হচ্ছে আমি প্রথমত আমার মাধ্যমিক, ঠিক আছে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আমার ভোটার কার্ড এবং আমার আধার কার্ড, এই 3টো বিষয়, সাথে 3 কপি পাসপোর্ট সাইজ ছবি হলো। সাথে লাগছে কি বাবার আধার কার্ড, বাবার ভোটার কার্ড হলো। এবার লাগছে কি তার সাথে সাথে তার আগে আমাকে অ্যাপ্লাই করতে হবে গ্রাম পঞ্চায়েত থেকে, সেটা হচ্ছে ইনকাম সার্টিফিকেট। এটাতে বাবার ইনকাম সার্টিফিকেট, যদি নিজের তো নিজের বাবার ইনকাম সার্টিফিকেট তুমি অ্যাপ্লাই করলে সেটা পেয়ে যাবে। কোনো কোনো গ্রাম পঞ্চায়েতে অনলাইন হয়ে গেছে, এই অফলাইনে মানে গিয়ে সেটা অফলাইন থেকে গ্রাম পঞ্চায়েত থেকে নিয়ে আসতে হবে, নিজের লোকাল গ্রাম পঞ্চায়েত থেকে। সেটা নিয়ে আসার পর তারপর বিডিওর ইনকামের জন্য অ্যাপ্লাই করতে হবে। বিডিও ইনকাম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করলে সেটা অনলাইন হয়ে গেছে, অনেক জায়গাতে অফলাইনেও রয়েছে। অনলাইনে তুমি সেটা অ্যাপ্লাই করলে আশা করছি সকলে কীভাবে বিডিওর ইনকাম সার্টিফিকেট বা গ্রাম পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট সেটা আশা করছি অনেকেই মানে অ্যাপ্লাই করো বা অনেকেই কিন্তু সংগ্রহ করো। তো এটা সংগ্রহ করলে তারপর নিজস্ব আমার জমির ডিড
যেটাতে আমার সাবকাস্ট লেখা ছিল আমার যেমন গন্ধমণিক, তো গন্ধমণিক আমার যে পুরনো জমি দলিল, সেই দলিলে কিন্তু লেখা থাকবে সেখানে সাবকাস্ট তোমার কী রয়েছে। সেই জমির ফার্স্ট পেজটা যেখানে সাবকাস্ট লেখা থাকছে সেটা জেরক্স কপি লাগবে। ওকে, নেক্সট এই যে ডিজিটাল যে বললাম পর্চা, ডিজিটাল ডিড বা পর্চাটা তোমার লাগছে। অ্যাডমিট কার্ড তো বললাম। এরপর তোমার যে ফর্মগুলো রয়েছে অ্যানেক্সার বি, অ্যানেক্সার এ এবং সি, এই তিনটা ফর্ম কিন্তু সম্পূর্ণভাবে ফিল আপ করলে সেখানে তোমার ডিটেলস ফিল আপ করলে, তোমার প্যারেন্টস বাবা মায়ের মধ্যে যে কোনো একজনের ডিটেলস ফিল আপ করলে, যদি কেউ চাকরিরত থাকে তার কিছু ডিটেলস দেওয়া থাকে সেটা ফিল আপ করলে, কত জমি রয়েছে সেটা তুমি দিলে, এবং এই সমস্ত ডকুমেন্টসগুলো দেওয়ার পর সেটা বিডিও অফিসে প্রথমত আমি অ্যাপ্লাই করেছিলাম, বিডিও অফিসে সেগুলো জমা করলাম। ওখানে ইডাব্লিউএস ডিপার্টমেন্টের যে বিডিও অফিসে জমা নেই স্যার, ইন্সপেক্টর স্যার, ওনাকে সমস্ত কিছু এই যে ডকুমেন্টসগুলো ওখান থেকে ছবি তোলা, এগুলো একদম গুছিয়ে সাজিয়ে নিয়ে সেগুলো আমি জেরক্স কপি, 1 কপি করে প্রত্যেকটা জেরক্স কপি 3 কপি ছবি সহ আমি দিলাম, কালার সাইজ, পাসপোর্ট সাইজে কালার ছবি দিলাম। সেইগুলো দেওয়ার পর ওনারা কী করলেন, ওই ডকুমেন্টসগুলো নিল, সাথে বিএলআরওর কাছ থেকে আমি সিগনেচার করলাম একটা ছবি, একটা অ্যানেক্সার সি বলে একটা ছিল, যেখানে কিন্তু বিডিও স্যার সমস্ত কিছু খতিয়ে দেখলেন যে আমার কত জমি রয়েছে, এবং সাথে সাথে উনি বললেন যে সই করব ঠিক আছে, কিন্তু তার আগে আমাকে আরেকটা কাজ করতে হয়েছিল, সেটা হচ্ছে ফার্স্ট ম্যাজিস্ট্রেট অ্যাফিডেভিট যেটা লাগে, ওখানে উল্লেখ থাকবে আমার এই খতিয়ান নম্বর বা এই মানে যে ইয়েগুলো রয়েছে জমির দাগ নম্বরগুলো, সেগুলো দিয়ে বা খতিয়ান নাম্বার দিয়ে আমার এত এত জমি রয়েছে ফুল ডিটেলস আমি দিলাম, যেখানে 5 একরের নিচে কম জমি থাকতে হবে, অর্থাৎ 15 বিঘা, অনেক ক্ষেত্রে অনেক জায়গাতে জমির একক হিসাবে অনেকে ব্যবহার করো, তো 5 একরের নিচে যাদের জমি থাকবে এবং বাৎসরিক ইনকাম যাদের 10 লক্ষ টাকার কম থাকবে তারাই কিন্তু এই ইডাব্লিউএস সার্টিফিকেট বানানোর অন্তর্ভুক্তিতে থাকবে। তো আমি যেহেতু জেনারেল, আমার মা বাবা কোনো চাকরি করেননি, সেই হিসাবে আমি সেটা অ্যাপ্লাই করেছিলাম। তো ফার্স্ট অ্যাফিডেভিট যেটা ম্যাজিস্ট্রেটের কাছে মানে করিয়েছিলাম, সেটা যে কোর্টের লেখক, সে লেখকের কাছে গেলেই অনেক কিন্তু কোর্টের কাছে তোমার যে জেলা কোর্ট রয়েছে সেখানে কিন্তু গিয়ে সেখানে দেখবে অনেক লেখক বসে থাকে, সেখানে বলবে যে আমি ইডাব্লিউএস সার্টিফিকেট বানাবো, তার জন্য ফার্স্ট ম্যাজিস্ট্রেট যে অ্যাফিডেভিট সেটা কিন্তু লাগবে। ওখানে তোমার যে জমির ডিজিটাল পর্চাটা তুমি নিয়ে গেলে, যে খতিয়ান নম্বরগুলো সেগুলো ওনারা উল্লেখ করে দিলেন, ওনাদের একটা বয়ান থাকে, সে বয়ানটাতে লিখে দিল, তারপর জমির যে ডিটেলসগুলো যে খতিয়ান নাম্বার সেগুলো সব দিয়ে দিল, এবং সাথে সাথে নিচটাতে আরেকটা জিনিস আমার যেটা ভুল হয়ে গেছিলো, সেটা হচ্ছে যে আমার নিজের যে রাজ্যে বাস করছি বা নিজের এলাকায় যে বাস করছি বা নিজের যে জমিগুলো দিলাম, তা ব্যতি রেখে আমার বাকি আর কোথাও বাইরের দেশে বা অন্য রাজ্যে আমার কোনো জমি নেই। এটা কিন্তু নতুন নিয়ম, আমার সময় আমি ফেঁসে গিয়েছিলাম। এটা লেখার পরে সেটা ফার্স্ট ম্যাজিস্ট্রেট অ্যাফিডেভিট করে সেটা বিএলআরওর কাছে নিয়ে গেলাম। বিএলআরও স্যার অনেক সময় ওটা জমা নেন, অনেক সময় ওটা নেন না। ওটা দেখার পর ওটা জমা নিয়ে নিল আমার কাছ থেকে। তারপর উনি যে সার্টিফিকেট দিলেন সেটাতে উল্লেখ ছিল যে আমার এত জমি রয়েছে, এই এতটা এলাকার মধ্যে এই জমি রয়েছে, তিনি তারপর সেটাতে স্ট্যাম্প এবং সিগনেচার করে দিলেন ওটা। এবং এই যে ডকুমেন্টসগুলো রয়েছে, এই ডকুমেন্টসগুলো সব জেরক্স এবং যে বিএলআরও স্যার যে দিলেন ফার্স্ট অ্যাফিডেভিটের যে দেখার পর যে সার্টিফিকেটটা, সেটা নিয়ে বিডিও অফিসে যেখানে ইডাব্লিউএস ডিপার্টমেন্টের স্যাররা রয়েছেন যেটা জমা নেয় আর কি, ওনারা সেটা জমা নিলেন। জমা নেওয়ার পর সেটা কিন্তু তারপর গেল কোথায় না, এসডিও অফিস। আমার পুরুলিয়া ডিস্ট্রিক্ট আমি বলে রাখি, তো পুরুলিয়া ডিস্ট্রিক্ট আমার পুরুলিয়াতে এসডিও অফিস, মহকুমা অফিস রয়েছে আমার। অনেকের যারা এই বাঘমুন্ডি এলাকাতে থাকে তাদের ঝালদাতে থাকে, তো আমার পুরুলিয়া সদরের মধ্যে পড়েছে। আমি সেখানে আমার জমা করলো যে বিডিও স্যার, বিডিও অফিসের যে ইডাব্লিউএস ডিপার্টমেন্ট রয়েছে স্যাররা, ওনারা জমা করার পর তারপর ওখান থেকে সব কিছু একদম ডকুমেন্টস চেক করবে, চেক করার পর ভেরিফিকেশন করবে, তারপর সেই ডকুমেন্টসটা ভেরিফিকেশন করার পর যে সার্টিফিকেটটা, সেখানে কিন্তু এসডিও স্যারের সিগনেচার থাকবে। এখানে দেখো সিগনেচার স্ট্যাম্প দিয়ে, এবং যে 3 কপি ছবি দিয়েছিলাম সেই 2 কপি ছবি ছিল আগে যে অ্যানেক্সার বি এতে ইয়ে করার জন্য ছবিটাতে, এবং আরেকটা কপি ছবি যেটা আমার এই ইডাব্লিউএস সার্টিফিকেটটাতে অ্যাটাস্টেড করা ছিল, অর্থাৎ স্ট্যাম্প করা ছিল এটা। তো এই ইডাব্লিউএস সার্টিফিকেটে কিন্তু কিছু রুলস রয়েছে, সেটা হচ্ছে তোমার ভ্যালিড ইয়ার এবং ফাইন্যান্সিয়াল ইয়ার, এই দুটো কিন্তু তোমার মাস্ট দরকার। তো ফাইন্যান্সিয়াল ইয়ার একটা লেখা থাকে, যেটা হচ্ছে তুমি কোন বছরের জন্য অ্যাপ্লাই করছো, অর্থাৎ আমি যদি 2025-এ অ্যাপ্লাই করি তাহলে সেটা থাকবে আমার 2024-25, যে বছর তুমি অ্যাপ্লাই করবে তার আগের সালটা এবং তার পরের সালটা হচ্ছে এটা ফাইন্যান্সিয়াল ইয়ার।
ওকে, কারণ 2024-এ যদি আমি মার্চ থেকে অ্যাপ্লাই করি, এপ্রিল থেকে অ্যাপ্লাই করি, এবং তাহলে থাকছে কত 2024 এবং 25, এই দুটো মিলেই কিন্তু আমাকে অ্যাড করবে, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ার, ওই এক বছরের মধ্যে আমার কত টাকা আমার পারিবারিক আয় হয়েছে সেটা। এবং ভ্যালিড ইয়ার একটা লেখা থাকে, যেটা তোমার সার্টিফিকেট ভ্যালুটা, অর্থাৎ 2025 থেকে 2026 এটা কিন্তু আমার ভ্যালিড ইয়ার লেখা থাকবে। আমি যে সার্টিফিকেটটা বানিয়েছিলাম সেটা হচ্ছে 2024 এবং 2025 আমার ভ্যালিড ইয়ার লেখা ছিল, এবং ফাইন্যান্সিয়াল ইয়ার লেখা ছিল 2023 এবং 24। যেহেতু আমি 2024 সালে সার্টিফিকেটটা পাই, তাহলে ফাইন্যান্সিয়াল ইয়ার লেখা ছিল 2023 এবং 24। তো এইভাবে তোমার ইডাব্লিউএস সার্টিফিকেট বানানোর যে প্রসেস সেটা কিন্তু করতে হয়। তো আশা করছি এই ভিডিওর মধ্য দিয়ে তোমরা কিভাবে অফলাইনে অ্যাপ্লাই করলে সেটা কিন্তু বুঝতে পারলে। তো আমি যখন ইডাব্লিউএস সার্টিফিকেটে আজকে যে ওয়েবসাইট সেখানে দেখছিলাম, সেটা কিন্তু সমস্ত 23 জেলার অনলাইনে যে ইডাব্লিউএস সার্টিফিকেট অ্যাপ্লাই সেটা কিন্তু উইন্ডো ওপেন হয়ে গেছে, বা যে জেলাগুলো সেগুলো কিন্তু নাম লিস্ট দিয়ে দিয়েছে। এবারে বিষয় হচ্ছে, তাহলে অনলাইন অ্যাপ্লাইয়ের জন্য কি এই ডকুমেন্টসগুলো লাগবে? হ্যাঁ, এই ডকুমেন্টসগুলো তোমাকে লাগবে, এবং এই ডকুমেন্টসগুলো তোমাকে অবশ্যই তোমার কাছে সংগ্রহ বা কালেক্ট করে রাখতে হবে। সেখানে বিডিওর ইনকাম সার্টিফিকেট, তোমার গ্রাম পঞ্চায়েত থেকে যে ইনকাম সার্টিফিকেট, তোমার ফার্স্ট এফিডেভিট যে রেজিস্টার্ড ডিডটা লাগবে সেগুলো, ফার্স্ট ম্যাজিস্ট্রেট যে কপিটা সেটাও লাগতে পারে, এবং সাথে সাথে বিএলআরও কাছ থেকে একটা মানে ডিক্লারেশন যে আমার এর বাইরে কিন্তু অন্য কোথাও জমি নেই, সেটা নিয়ে উনি একটা যে সার্টিফিকেট সেটাও দেবে। এবং এই সার্টিফিকেটগুলো আশা করছি সমস্ত কিছু অ্যাপ্লাই করতে হবে। তো এর পরের ভিডিও আমি একটা নিয়ে আসবো, সেখানে কিভাবে অনলাইনে অ্যাপ্লাই করতে হয় তার ফুল প্রসেস আমি তোমাদের সামনে শেয়ার করব। তো পরের ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের পাশে থাকো, চ্যানেলটা গ্রো করার চেষ্টা করো, এবং ভিডিওটা যতটা পারবে বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে সকলে ইডাব্লিউএস সার্টিফিকেটটা বানাতে পারে, তার জন্য উপকৃত হয়। এবং ভিডিওটি লাইক করো অবশ্যই, এবং কমেন্ট বক্সে জানাও যদি কোনো অসুবিধা থাকে। ধন্যবাদ, জয় হিন্দ।